আজকে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণ নবম দশম শ্রেণীর পরিচ্ছেদ ১ ভাষা ও বাংলা ভাষা। এখানে প্রথমে দেওয়া আছে ভাষা নিয়ে কথা বলা হচ্ছে পরিচ্ছেদ ১-এ ভাষা এবং বাংলা ভাষা নিয়ে। আমরা যদি খেয়াল করে দেখি যে গলনালী, মুখ বিবর, কণ্ঠ, জিভ, তালু, দাঁত, নাক ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে মানুষ নানা রকম ধ্বনি সৃষ্টি করে। এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি হয় শব্দ। তাহলে বিভিন্ন পরীক্ষায় আসতে পারে যে এক বা একাধিক ধ্বনি দিয়ে কি তৈরি হয়, তাহলে উত্তর হবে শব্দ। শব্দের গুচ্ছ দিয়ে বাক্য গঠিত হয়। পরীক্ষা আসতে পারে যে শব্দের গুচ্ছ দিয়ে কোনটা নিচের কোনটা গঠিত হয়, তাহলে এমসিকিউ থাকতে পারে যে বাক্য গঠিত হয়। অথবা আসতে পারে বাক্য দিয়ে মানুষ মনের ভাব আদান প্রদান করে, তাহলে প্রশ্ন আসতে পারে যে মানুষ মনের ভাব প্রকাশ করে নিচের কোনটি দিয়ে। অপশন থাকতে পারে যে শব্দ, ধ্বনি, বাক্য, অর্থ এরকম থাকতে পারে, তাহলে উত্তর হবে বাক্য। মনের ভাব প্রকাশক এসব বাক্যের সমষ্টিকে বলে ভাষা। তাহলে এমসিকিউতে আসতে পারে যে মনের ভাব প্রকাশক বাক্যের সমষ্টিকে কি বলে। নিচে থাকবে ব্যাকরণ, ধ্বনি, ভাষা এরকম দেওয়া থাকবে, তাহলে আমরা উত্তর হবে ভাষা হবে। এখান থেকে অনেকগুলো এমসিকিউ আছে যেগুলো প্রতিটা লাইনে লাইনে আছে। আমরা যদি খেয়াল করে দেখি যে এখানে দেওয়া আছে যে এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি হয় শব্দ, তাহলে এটা আসতে পারে যে শব্দ কি দিয়ে তৈরি হয়, এক বা একাধিক ধ্বনি দিয়ে। অথবা আসতে পারে যে শব্দের গুচ্ছ দিয়ে কোনটা গঠিত হয়, সেটা হচ্ছে গিয়ে বাক্য। অথবা আসতে পারে যে মানুষ মনের ভাব আদান প্রদান করে কোনটি দিয়ে আদান প্রদান করে, তাহলে যদি আসে তাহলে আমরা বলবো যে সেটা হচ্ছে কি বাক্য দিয়ে আদান প্রদান করে। আবার আসতে পারে যে মনের বা প্রকাশক মানে এসব বাক্যের সমষ্টিকে কি বলে হয়, তাহলে সেটা হচ্ছে কি ভাষা বলে। এগুলো বিভিন্ন পরীক্ষায় আসতে পারে, এই কারণে এগুলো আমাদেরকে জানা রাখতে হবে। তারপর আমরা যদি খেয়াল করে দেখি যে ভাষা একদিকে মুখে বলার এবং অন্যদিকে কানে শোনার বিষয়। সভ্যতার অগ্রগতিতে মুখের ভাষা ক্রমে লেখার ও ছাপার সেই সঙ্গে চোখ দিয়ে পড়ার বিষয়ে পরিণত হয়েছে। এছাড়া আমরা যদি খেয়াল করে দেখি যে দৃষ্টি শক্তিহীনদের জন্য ভাষাকে উঁচু নিচু করে তৈরি করার ও হাত দিয়ে অনুভব করার একটা ব্রেল পদ্ধতি চালু করছে। তাহলে পরীক্ষা আসতে পারে বা বিভিন্ন প্রশ্ন আসতে পারে যে দৃষ্টি শক্তিহীন যারা আছে তাদের জন্য কোন পদ্ধতিতে ভাষা সৃষ্টি করা হয়েছে বা তৈরি করা হয়েছে, তাহলে উত্তর হবে কি যে ব্রেল পদ্ধতিতে তৈরি করা হয়েছে। তারপর আমরা যদি খেয়াল করে দেখি যে বাক শক্তিহীনদের বোঝার জন্য বিভিন্ন ধরনের ইশারা ভাষা মানুষ তৈরি করেছে। তবে সাধারণভাবে ভাষা বলতে লিখিত ভাষা বোঝায় না, ইশারার ভাষাও বোঝায় না। তাহলে ভাষা বোঝায় কি মুখে উচ্চারিত রূপই ভাষার প্রধান রূপ। তাহলে পরীক্ষা আসতে পারে যে মুখে উচ্চারিত রূপেই ভাষার কেমন রূপ, সেটা হবে প্রধান। অথবা হতে পারে যে নিচের কোন রূপই ভাষার প্রধান রূপ, তাহলে সেটা হতে পারে মুখে উচ্চারিত। এভাবে এমসিকিউ অনেকগুলো আসতে পারে পরীক্ষায়। এখানে যতগুলো আছে এখান থেকে অনেকগুলো এমসিকিউ, প্রায় 10-15টা এমসিকিউ এখান থেকে আসতে পারে। যে পরীক্ষা আসতে পারে যে কোন রূপ ভাষার প্রধান রূপ, সেটা হবে মুখে উচ্চারিত রূপ। এরকমভাবে অনেক প্রশ্ন পরীক্ষা আসতে পারে। আবার খেয়াল করে দেখেন যে জনগোষ্ঠী ভেদে ভাষার বৈশিষ্ট্য আলাদা হয়, তাহলে পরীক্ষা আসতে পারে যে কোনটি কারণে ভাষার বৈশিষ্ট্য আলাদা হয়। অপশনে দেওয়া থাকলো এ দেওয়া থাকলো জনগোষ্ঠী, 2 দেওয়া থাকলো ব্যাকরণ, 3 দেওয়া থাকলো, এরকম অনেক অপশন দেওয়া থাকলো, তাহলে আমরা বলবো যে জনগোষ্ঠীর কারণে ভাষার বৈশিষ্ট্য কী হয়, আলাদা হয়, ভাষাও আলাদা হয়। তাহলে পৃথিবীতে কয়েক হাজার ভাষা এভাবে আলাদা ভাষা হিসেবে বিদ্যমান রয়েছে। বর্তমানে পৃথিবীর প্রধান ভাষাগুলোর মধ্যে রয়েছে চীনা, ইংরেজি, হিন্দি, স্পানি, আরবি, বাংলা, পর্তুগিজ, রুশ, জাপানি, জার্মান, কোরিয়ান, ফরাসি, তামিল, তুর্কি, উর্দু এবং ফার্সি, আরও অনেকগুলো আছে। তো উপরে যে আমরা ভাষা নিয়ে যে লাইনগুলো আছে এখানে অনেকগুলো এমসিকিউ আসতে পারে, যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসে, অর্ধবার্ষিক অথবা বার্ষিকে অথবা এসএসসিতে অনেকগুলো আসে এখান থেকে। কারণ এখানে যেগুলো আছে প্রত্যেকটা লাইন থেকে এখান থেকে আমরা এমসিকিউ তৈরি করতে পারি। তো এখন আমরা যদি বাংলা ভাষা দেখি, বাঙালি জনগোষ্ঠীর যে ভাষা দিয়ে মনে ভাব প্রকাশ করে তাকে বাংলা ভাষা বলে। তাহলে পরীক্ষা আসতে পারে যে বাঙালি জনগোষ্ঠীর যে ভাষা দিয়ে মনে ভাব প্রকাশ করে তার নিচের কোনটি, সেটা হবে বাংলা ভাষা। আবার আছে বাংলা ভাষায় কথা বলে প্রায় 30 কোটি মানুষ, তাহলে পরীক্ষা আসতে পারে যে কত কোটি মানুষ বাংলা ভাষা কথা বলে, তাহলে আমরা বলবো কি 30 কোটি। বাংলাদেশে কত কোটি মানুষ কথা বলে, সেটা হচ্ছে 16 কোটি। আবার পরীক্ষা আসতে পারে যে ভারতের পশ্চিমবঙ্গে কত কোটি মানুষ বাংলা ভাষা কথা বলে, সেটা হচ্ছে 10 কোটি। তাছাড়াও ত্রিপুরা, আসাম, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা সহ ভারতের অন্যান্য প্রদেশে প্রায় 3 কোটি এবং পৃথিবীর বিভিন্ন দেশে আরও প্রায় 1 কোটি
বাংলাভাষী মানুষ রয়েছে। আবার মাতৃভাষী মোট জনসংখ্যার ভিত্তিতে বাংলা হচ্ছে পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম ভাষা। তাহলে পরীক্ষা আসতে পারে যে বাংলা পৃথিবীর কততম ভাষা, এমসিকিউতে আসলে আমরা দেব ষষ্ঠ। এটি আমাদের বাংলাদেশের রাষ্ট্রভাষা। পৃথিবীর ভাষাগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। আমরা যদি খেয়াল করে দিই, পৃথিবীর ভাষাগুলোকে ইন্দো ইউরোপীয়, চীনা তিব্বতীয়, আফ্রিকীয় অথবা সেমি হেমীয়, দ্রাবিড়ীয়, অস্ট্রো এশীয় বিভিন্ন ভাষা পরিবারে ভাগ করা হয়েছে। অর্থাৎ পৃথিবীর ভাষাগুলোকে বিভিন্ন অঞ্চলের ভিত্তিতে ভাগ করা হয়েছে। সেটা হচ্ছে ইন্দো ইউরোপীয় বা চীনা তিব্বতীয় বা আফ্রিকীয়, সেমি হেমীয় অথবা দ্রাবিড়ীয়, অস্ট্রো এশীয়, এভাবে আরও অনেকগুলো ভাষায় বিভক্ত করা হয়েছে। যেমন আমরা যদি খেয়াল করে দেখি যে ইংরেজি, জার্মান, ফরাসি, স্পানি, রুশ, পর্তুগিজ, ফার্সি, হিন্দি, উর্দু, নেপালি, সিংহলি এবং ভাষার মতো বাংলা ভাষাও ইন্দো ইউরোপীয় ভাষার পরিবারের সদস্য। অর্থাৎ আমাদের যে বাংলা ভাষাটা আছে সেটা যদি কোন ভাষার অন্তর্ভুক্ত বলা হবে, এই যে শ্রেণীবিন্যাস করা হয়েছে যে পৃথিবীর ভাষাগুলোকে ভাগ করা হয়েছে, ইন্দো ইউরোপীয় করছে, চীনা তিব্বতীয় করছে, অথবা আফ্রিকীয়, সেমি হেমীয়, দ্রাবিড়ীয় অথবা অস্ট্রো এশীয়, এভাবে ভাগ করা হয়েছে। তাহলে বাংলা কোন ভাগে পড়ছে সেটা হচ্ছে আপনার ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য বাংলা। এর মধ্যে হিন্দি, উর্দু সবগুলো অন্তর্ভুক্ত আছে। আবার যদি আমরা খেয়াল করে দেখি, এখানে দেওয়া আছে বাংলা ভাষা নিকটতম আত্মীয় হচ্ছে কি আপনার অহমিয়া ও উড়িয়া। অর্থাৎ বাংলা ভাষার নিকটতম আত্মীয় যদি আমরা বলা হয়, অপশনে যদি আসে তাহলে কোনটা হবে, সেটা হচ্ছে অহমিয়া এবং উড়িয়া। আবার ধ্রুপদী ভাষা সংস্কৃত আর পালির সঙ্গে বাংলা ভাষার রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। পরীক্ষায় আসতে পারে যে ধ্রুপদী ভাষায় কোনটির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, সেটা বলবো সংস্কৃত। আবার আসতে পারে যে বাংলা ভাষা কোনটার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, সেটা হচ্ছে পালির সঙ্গে। আর যদি বলে নিকট আত্মীয় কোনটা, তাহলে বাংলা ভাষার নিকট আত্মীয় হচ্ছে আপনার অহমিয়া এবং দেওয়া আছে সেটা হচ্ছে উড়িয়া দেওয়া আছে, সেটা দুইটা দেওয়া আছে। অর্থাৎ নিকট আত্মীয় বলতে যে একই রকম, এই কারণে। আর ধ্রুপদী ভাষা সংস্কৃত এবং পালির সঙ্গে বাংলা ভাষার রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তো আমরা যদি খেয়াল করে দেখি, নিচে দেওয়া আছে এখানে অনেকগুলো ভাষা আছে যেগুলো আমাদের সাথে একই রকম মিলে, বা ইন্ডিয়ার অনেক ভাষার সাথে, যার কারণে এখানে এটা দেওয়া আছে। কি নিচে দেওয়া আছে, আমরা যদি খেয়াল করে দেখি যে ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের আদি ভাষা বহু বিবর্তনের মধ্য দিয়ে বাংলা ভাষায় পরিণত হয়েছে। অর্থাৎ এখানে বলতেছে যে আমাদের যে ভাষাগুলো বিভক্ত করা হয়েছে, যে পৃথিবীর ভাষাগুলোকে যে ইন্দো ইউরোপীয় বা চীনা তিব্বতীয়, আফ্রিকীয়, সেমি হেমীয় এগুলোতে ভাগ করা আছে, সেটা যে ইন্দো ইউরোপীয় ভাষায় বিভিন্নভাবে পরিবর্তন হইতে হইতে, ভাষা চেঞ্জ হইতে হইতে একসময় বাংলা ভাষায় এসে দাঁড়াইছে। এই বিবর্তনের যেসব গুরুত্বপূর্ণ স্তর রয়েছে অতিক্রম করছে, তো বাংলা ভাষা যে ইন্দো ইউরোপী থেকে যেভাবে বিবর্তন হতে 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 বাংলা ভাষায় এসেছে, তার মধ্যে আমরা যদি খেয়াল করে দেখি, সেটা হচ্ছে ইন্দো ইউরোপীয় প্রথম ছিল ভাষাটা, সেখান থেকে প্রথমে আসছে ইন্দো ইরানীয়, তারপর ভারতীয় আর্য ভাষা আসছে, এটা থেকে পরে প্রাকৃত ভাষা হয়েছে, তারপর থেকে প্রাকৃত ভাষা থেকে ধীরে ধীরে বাংলা ভাষায় এটা রূপান্তর হয়েছে। তার মানে কি এই যে সিরিয়ালটা, সেটা বিভিন্ন পরীক্ষা আসতে পারে যে ইন্দো ইউরোপীয়, তারপর কোনটা, তারপর হচ্ছে ইন্দো ইরানীয়, তারপর ভারতীয় আর্য ভাষা এসেছে, ভারতীয় আর্য ভাষা থেকে প্রাকৃত ভাষা সৃষ্টি হয়েছে, তারপর প্রাকৃত থেকে বাংলা ভাষা সৃষ্টি হয়েছে, এভাবে ধীরে ধীরে বাংলা ভাষাটা এসেছে। তো আনুমানিক 1000 বছর পূর্বে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। তাহলে বলতে পারি যে কত হাজার বছর আগে বা কত বছর আগে বাংলা ভাষা প্রাকৃত ভাষা থেকে সৃষ্টি হয়েছে বা তৈরি হয়েছে, জন্ম হয়েছে, সেটা বলবো যে 1000 বছর আগে। আবার বিভিন্ন পরীক্ষা আসে যে বাংলা ভাষার লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন কোনটা, সেটা হচ্ছে চর্যাপদ। অর্থাৎ একটা বই চর্যাপদ, সেটা হচ্ছে যে বাংলার লিখিত ভাষার সবচেয়ে প্রাচীন, এর আগে কোনো বই এখনও খুঁজে পাওয়া যায় নাই। পরীক্ষা আসতে পারে যে বাংলা ভাষা রয়েছে কালগত ও স্থানগত স্বাতন্ত্র্য। তাহলে আসতে পারে যে বাংলা ভাষার কিসে রয়েছে স্বাতন্ত্র্য, সেটা আমরা বলবো যে কালগত ও স্থানগত। কালগত এবং স্থানগত মানে কি, যে আজ থেকে যে 200 বছর আগে বাংলা ভাষাভাষী মানুষেরা যেভাবে কথা বলতো এখন কিন্তু সেভাবে বলে না। অথবা স্থানগত মানে হচ্ছে আজ থেকে এখানে যে এক এক অঞ্চলে মানুষের ভাষা এক এক রকম, যদিও বাংলা কিন্তু আপনি যদি দেখেন যে চট্টগ্রাম বা রাজশাহী অথবা সিলেট, এক এক অঞ্চলে বাংলা ভাষায় কিন্তু তার নিজস্ব একটা বৈশিষ্ট্য রয়েছে। ওইটাই বলতেছে যে কালগতভাবে এবং স্থানগতভাবে স্বাতন্ত্র্য রয়েছে, কারণ আজ থেকে 200 বছর আগে বাংলা যেমন ছিল এখন তেমন নাই। অথবা বিভিন্ন অঞ্চলে বাংলাদেশে বাংলা ভাষাই কিন্তু বিভিন্ন অঞ্চলে কিন্তু স্থানগতভাবে একটু ব্যতিক্রম আছে কথা বলা। আবার লেখা আছে 1000 বছর আগেকার ভাষা
500 বছর আগেকার ভাষা, এমনকি 19 শতকের প্রচলিত ভাষার সঙ্গে বর্তমান ভাষার কি নাই, যে বর্তমান কালের ভাষা আলাদা কিন্তু। অর্থাৎ এখানে বলতেছে যে 1000 বছর আগে বা 500 বছর আগে, এমনকি যে এই যে একটু আগে বলছিলাম যেটা, যে 19 শতকে মানে যে 1800 সালের দিকে, 19 সালের দিকে বা 1700 সালের দিকে আমরা যদি খেয়াল করে দেখি যে ভাষা আর এখনকার ভাষা আলাদা। আবার ভৌগোলিক এলাকা ভেদে বাংলা ভাষারও নানা রকম বৈচিত্র্য রয়েছে। ভৌগোলিক এলাকা বলতে যেমন আমি বললাম যে একটু আগে, যে স্থানগত ভৌগোলিক এলাকা বলতে দেখা গেল যে আপনার চট্টগ্রামে বা কক্সবাজারে বা রাজশাহী বা নোয়াখালী বা বরিশাল, রংপুর অথবা সিলেটে, এই যে ভৌগোলিক এলাকা ভেদে বাংলা ভাষার কথাগুলো একটু পরিবর্তন আছে বা একটু ভিন্ন রকমভাবে কথা বলে। ওইটা বলতেছে যে বাংলা ভাষায় একটু বৈচিত্র্য লক্ষ্য করা যায়। ভাষার এই যে আঞ্চলিক বৈচিত্র্য, সেটাকে নাম হচ্ছে উপভাষা। তাহলে পরীক্ষায় আসতে পারে যে ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে কি বলে, আমরা বলবো যে উপভাষা বলে। একইভাবে দেখেন বাংলা ভাষার নিজস্ব লিপি রয়েছে। পরীক্ষা আসতে পারে যে বাংলা ভাষার নিজস্ব কী রয়েছে, সেটা বলবো লিপি। আর এই লিপির নাম হচ্ছে বাংলা লিপি, যেটা আমরা জানি। যে তাহলে এই বাংলা ভাষা আমরা বলতে পারি যে বাংলা ভাষার লিপির নাম কি, সেটা হচ্ছে বাংলা লিপি। পরীক্ষা আসতে পারে যে বাংলা ভাষার লিপির নাম কি। আমাদের মোট বর্ণ কত, বা বাংলা লিপিতে মোট বর্ণ হচ্ছে আপনার 50টা বর্ণ আছে। এর মধ্যে স্বরবর্ণ হচ্ছে 11, ব্যঞ্জন হচ্ছে আপনার 39। প্রায় 2500 বছর আগে উপমহাদেশে ব্রাহ্মী লিপির জন্ম হয়। তাহলে বিভিন্ন পরীক্ষায় আসতে পারে যে উপমহাদেশে কোন ভাষার জন্ম হয়েছে 2500 বছর আগে, সেটা হচ্ছে ব্রাহ্মী লিপি। অথবা আসতে পারে যে ব্রাহ্মী লিপি কত বছর আগে বা কখন জন্ম হয়েছে, সেটা আমরা বলবো যে 2500 বছর আগে। ব্রাহ্মী লিপির পূর্ব ভারতীয় শাখা, ব্রাহ্মী লিপির একটা শাখা হচ্ছে আপনার পূর্ব ভারতীয়। এই শাখার আবার 10ম শতক আছে, নাগাদ কুটিল লিপি নামে পরিচিত লাভ করে। তাহলে ব্রাহ্মী লিপির পূর্ব ভারতীয় শাখা হচ্ছে 10ম শতক, নাগাদ কুটিল লিপি নামে পরিচিত। বাংলা লিপি এই কুটিল লিপির থেকেই আসছে। তাহলে ব্রাহ্মী লিপির পূর্ব ভারতীয় একটা শাখা 10ম শতকে, আর সেটা হচ্ছে নাগাদ কুটিল লিপি। ওই যে সেটা এই কুটিল লিপি থেকে বাংলা ভাষাটা আসছে। পরীক্ষা আসতে পারে যে বাংলা ভাষা আর মানে কোন ভাষা থেকে বিবর্তিত হয়ে বাংলা ভাষা এসেছে, সেটা আমরা বলবো যে কুটিল লিপি থেকে। আবার আছে অহমিয়া, বুরু, মণিপুরি প্রভৃতি ভাষাও বাংলা লিপিতে লেখা হয়। তাহলে দেখা গেল যে কোন ভাষা বাংলা লিপিতে লেখা হয়, পরীক্ষা যদি আসে আমরা বলবো অহমিয়া বা বুরু অথবা মণিপুরি বাংলা লিপিতে লেখা হয়। আবার দেখেন যে সংস্কৃত অথবা মৈথিলি ভাষা লিখতে একসময় অন্য লিপির পাশাপাশি বাংলা লিপিও ব্যবহৃত হতো। তাহলে সংস্কৃত ভাষা অথবা মৈথিলি ভাষা লিখতে একসময় অন্য লিপির পাশাপাশি বাংলা লিপিও তখন লেখা হতো। পরীক্ষা আসতে পারে যে সংস্কৃত মৈথিলি ভাষার সাথে সাথে কোন ভাষাও লিখতে হতো, অথবা বাংলা লিপি কোন ভাষার সাথে লেখা হতো, সংস্কৃত এবং মৈথিলি ভাষার সাথে লেখা হতো, এরকমভাবে এমসিকিউ আসতে পারে। তাহলে এখানে অনেকগুলো প্রশ্ন আছে যেগুলো এমসিকিউর জন্য প্রযুক্ত। তারপর দেখেন নিচে দিয়ে আছে বাংলাদেশের জীবনযাত্রার প্রায় সব ক্ষেত্রে বাংলা ভাষাকে বাধ্যতামূলক, সরকারিভাবে বাধ্যতামূলক। অর্থাৎ আমরা যে বাংলা ভাষার কথা বলি এটা সরকারিভাবে বাধ্যতামূলক। এছাড়া আমরা বলতে পারি যে ভারতের পশ্চিমবঙ্গ অথবা ত্রিপুরা, এই যে দুইটা অঞ্চল আছে বা দুইটা রাজ্য আছে, সেই রাজ্যের দাপ্তরিক ভাষা হচ্ছে বাংলা। অর্থাৎ অফিস আদালতে বাংলা ভাষায় কথা বলে। তাহলে পরীক্ষা আসতে পারে যে ভারতের কোন দুইটা রাজ্যে দাপ্তরিক ভাষা বাংলা, আমরা বলবো পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা। অথবা আসতে পারে যে পশ্চিমবঙ্গে দাপ্তরিক ভাষা কোনটা, আমরা বলবো সেটা হচ্ছে বাংলা। অথবা আসতে পারে যে ত্রিপুরা প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা কোনটা, সেটা হবে বাংলা। তাহলে এখানে যে এই যে পরিচ্ছেদ একে অনেকগুলো প্রত্যেকটা লাইন টু লাইন আমরা এমসিকিউ জন্য আমরা শিখতে পারি। আমরা যদি হাইলাইটার দিয়ে এভাবে দাগানো হই, তাহলে আমরা সহজেই আমরা বুঝতে পারবো যে কোনগুলো আমরা শিখতে পারি বা কোনগুলো আমাদের প্রয়োজন আছে। এখানে অনেকগুলো জিনিস আছে যেগুলো অনেক সময় মনে থাকে না, তাই এগুলো আমরা হাইলাইটার দিয়ে দাগিয়ে যদি আমরা পড়া হয়, তাহলে আমরা সহজে শিখতে পারবো। যেমন বাংলা ভাষার নিজস্ব লিপি আছে, স্বরবর্ণ কয়টা, ব্যঞ্জনবর্ণ কয়টা। অথবা দেখা যেত যে ব্রাহ্মী লিপি কত বছর আগে জন্ম হয়েছে। এরকমভাবে অনেকগুলো প্রশ্ন আমরা যদি দাগানো থাকে তাহলে সহজে আমরা পড়তে পারি। হাইলাইটার দিয়ে যদি আমরা দাগিয়ে যদি আমরা পড়ি, তাহলে সহজে আমরা শিখতে পারবো। তো পরবর্তীতে আমরা আলোচনা করব পরিচ্ছেদ 2, যেটা হচ্ছে আপনার বাংলা ব্যাকরণ নিয়ে আমরা আলোচনা করব।